এইটা করেছিলাম আমরা। ফাইন্ড দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল অ্যাট এ পয়েন্ট আউটসাইড দ্য অন দ্য সারফেস অ্যান্ড ইনসাইড এ থিন স্পেরিক্যাল সেল। একটি ফাঁপা গোলকের বাইরে, গায়ে এবং ভেতরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব এবং তীব্রতার মান। তীব্রতাটা মিসিং আছে, তীব্রতাটা অ্যাড করে দেবে। ও তীব্রতার মান নির্ণয় করো। তো এই কোশ্চেনটাতে আমরা মনে হয় বাইরের পোর্শনটা হয়েছিল, মানে আউটসাইড দ্য সেল করেছিলাম ওইটাই একবার। আচ্ছা, এই পার্টটা আমার এখানে রয়েছে, আমার বাংলা পিডিএফে দেখবে রয়েছে এখানটায় পাতলা খোলক, এই পার্টটা করা রয়েছে। আর ইংলিশ পিডিএফ এর মধ্যে এইখানটায় রয়েছে ডিটারমিনেশন অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল ডিউ টু থিন স্পেরিক্যাল সেল, এই পার্টটায় করা রয়েছে। ক্যালকুলেশনটা তোমাদের দেখাচ্ছি। কেস ওয়ানটা হয়েছিল, কেস ওয়ানটাতে আমরা কি করেছিলাম, আমরা সবার আগে করেছিলাম কি, আমরা মানে বাইরের বিন্দুর জন্য আমরা করেছিলাম কি, আমরা ধরে নিয়েছিলাম যে এই যে খোলকটা রয়েছে, সেলটা রয়েছে, সেটা অনেকগুলো এরকম রিং দিয়ে তৈরি। এরকম একটা রিং ধরেছিলাম, সেই রিং থেকে পি পয়েন্ট, তার দূরত্ব হচ্ছে এক্স। তো পি পয়েন্টে পোটেন্সিয়াল বা বিভব ডিউ টু দিস রিং, এই রিংটার জন্য পি পয়েন্টে বিভব কত এটা বার করেছিলাম, ক্যালকুলেট করে বেরিয়েছিল এটা ডিভি ইকুয়ালস টু মাইনাস 2π0t r বাই স্মল আর ইন্টু ডিএক্স। এটা আমাদের এই রিংটার জন্য পি বিন্দুতে বিভবটা বেরিয়েছিল। তাহলে এবার যদি আমাকে সম্পূর্ণ খোলকটার জন্য ফর দ্য হোল স্ফেরিক্যাল সেল আমাকে যদি পি পয়েন্টে পোটেন্সিয়াল বা বিভব বার করতে হয়, আমাকে ধরতে হবে যে এই পুরো সেলটা অনেকগুলো এরকম রিং দিয়ে তৈরি, অনেকগুলো এরকম রিং দিয়ে তৈরি। স্টার্টিং ফ্রম দিস রিং অ্যাট দ্য ফ্রন্ট, যেই রিংটা পি পয়েন্টের থেকে দূরত্ব হচ্ছে আর মাইনাস আর, স্মল আর মাইনাস ক্যাপিটাল আর। অবভিয়াসলি স্মল আরটা হচ্ছে আমার ও থেকে পি এর দূরত্ব, আর ও থেকে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল আর। তো অবভিয়াসলি এইটুকুনি ডিস্টেন্স হবে আর মাইনাস ক্যাপিটাল আর। আর একদম এন্ডে যে রিংটা রয়েছে তার থেকে পি পয়েন্টের দূরত্ব হবে আর প্লাস ক্যাপিটাল আর। তো আমাকে বেসিক্যালি এই যে এটা আছে এটাকে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু ফ্রম আর মাইনাস আর টু আর প্লাস আর। তো করে দিলে আমরা বিভব কি পাবো, ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আর মাইনাস আর টু আর প্লাস আর। এখানটায় যা ছিল লিখে দিলাম, আরেকবার এটা করে দেখাচ্ছি, 2π0t r বাই আর ডিএক্স। তো এখানটায় দেখো সবগুলোই কনস্ট্যান্ট টার্ম, তাই জন্য প্রায় বেরিয়ে আসছে। কনস্ট্যান্ট টার্মগুলো বেরিয়ে আসার ফলে আমার ভেতরে কি পড়ে থাকছে, মাইনাস 2π0t ক্যাপিটাল আর বাই স্মল আর। ডিএক্সটা ইন্টিগ্রেট করলে আমার শুধু এক্স পড়ে থাকবে, ফ্রম আর মাইনাস আর টু আর প্লাস আর। এটাই আমরা পাবো। ঠিক আছে, এক্স এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ দেখে নাও, মাইনাস 2π0t আর ক্যাপিটাল আর বাই স্মল আর। 2r একদম। টু কোন আরটা পাবে, ক্যাপিটাল না স্মল? ক্যাপিটাল আর না স্মল আর? ক্যাপিটাল আর পাবো। ক্যাপিটাল আর স্যার, ক্যাপিটাল আর। ক্যালকুলেট করলে আমরা তাহলে কি পাচ্ছি, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস 4πr স্কোয়ার, মাইনাস 4π ক্যাপিটাল আর স্কোয়ার রোটি 0t বাই স্মল আর। এবার এখানটা আমি একটা কাজ করতে পারি, আমি রো এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি। রো এর ভ্যালুটা কি, মাইনাস 4πr স্কোয়ার, জিটা যেমন আছে লিখলাম, রো এর ভ্যালুটা আমি লিখতে পারি এম বাই 4π ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু টি, which is the volume of the cell into t, which is the volume of the cell. 4πr square into t, t টা হচ্ছে thickness বাই স্মল আর। তুমি খেয়াল করে দেখো টি কেটে যাচ্ছে, 4πr স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমার যেটা পড়ে থাকবে ইকুয়ালস টু মাইনাস জিএম আর। এটা আমরা পাচ্ছি ফর অ্যান এক্সটার্নাল পয়েন্ট, ভি ইকুয়ালস টু জিএম আর ফর অ্যান এক্সটার্নাল পয়েন্ট। দেখে নিতে পারো, এই যে এটাই বেরিয়েছে। কোথায় গেল, সরি এইখানটায় জিএমআর।
এটা বেরিয়েছে। এবার বিভব যেটা, সরি এটা তো আমার পোটেনশিয়ালটা বেরোলো, ফিল্ড কত হবে, ফিল্ডটা কত হবে, এই অবধি আগের দিন হয়ে গেছিল, সেটা একটুখানি স্টার্ট করছি, তারপর এখান থেকে কন্টিনিউ করব। ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি বা তীব্রতা, সেটা কত হবে, ফর্মুলা আমরা কি জানি, এফ ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর আর ভেক্টর, ডিভিডিআর আর ভেক্টর, that is equals to minus r vector r cap actually ddr of v এর মানটা বসিয়ে দিই, কি পেয়েছি, মাইনাস জিএম আর, জিএম স্মল আর, ক্যালকুলেট করলে আমার এফ বেরোবে, which implies f equals to minus r cap gm by r square. This will be the গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় তীব্রতা ফর এক্সটার্নাল পয়েন্ট, বাইরের বিন্দুর জন্য। ঠিক আছে, এবার আসছে, এরপর থেকে আমরা স্টার্ট করছি নতুন পার্টটা, কেস 2। কেস 2, কেস 2টা কি হবে, এবার গায়েতে, অন দ্য সারফেস, খোলকের গায়ে, বা অন দ্য সারফেস, সারফেস অফ দ্য সেল। এক্ষেত্রে ধরো আমি আরেকবার ছবিটা আঁকছি, এক্ষেত্রে পি পয়েন্ট যেটা আছে সেটা কোথায় আছে, পি পয়েন্টটা এইখানটায় আছে, একদম গায়েতে আছে। তার মানে তোমরা যদি খেয়াল করো যে ফার্স্ট রিং যেটা ছিল সেই রিংটা পি পয়েন্টের একদম গায়েতেই রয়েছে, এই জায়গাটা খেয়াল করো। তো ফার্স্ট রিং থেকে পি এর ডিস্টেন্স ইজ 0, ফার্স্ট রিংটা থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে 0, আর সেকেন্ডটা লাস্ট রিং থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে 2 ক্যাপিটাল আর, ঠিক কি না বলো। আমি কি ধরেছিলাম যে অনেকগুলো রিং দিয়ে সেলটা তৈরি, এটা হচ্ছে ফার্স্ট রিং যেটা একদম এই কোনায় রয়েছে, আর সেকেন্ড লাস্ট রিং যেটা এখানে রয়েছে, মাঝখানে আরো রিং রয়েছে। তো ফার্স্ট রিং থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত, 0, রাইট, কারণ দুটো হ্যাঁ একই স্যার। জায়গায় আছে। আর লাস্ট রিংটা থেকে 2r, আর ইজ দ্য রেডিয়াস, আরটা হচ্ছে রেডিয়াসটা। তাহলে এক্ষেত্রে আমি কি করব, ইন্টিগ্রেশন উইল বি ফ্রম 0 টু 2r। তাহলে এক্ষেত্রে আমার পোটেনশিয়াল কি হবে, পোটেনশিয়াল বা বিভব, ভি ইকুয়ালস টু, সেম জিনিস থাকছে, ইন্টিগ্রেশন 0 টু 2r হয়ে যাবে, ভেতরের টার্মটা সেম থাকছে, 2 পাই, মাইনাস থাকবে সামনে, মাইনাস 2 পাই 0 টি ক্যাপিটাল আর বাই স্মল আর ইন্টু ডিআর ডিএক্স। অবভিয়াসলি ক্যালকুলেট করলে দেখো আমার এই জিনিসটাই আসছে, ভি ইকুয়ালস টু মাইনাস 2 পাই 0 টি 2 pi 0 t capital R into 2r by small r, that is equals to v equals to minus 4 pi r square g। আচ্ছা, রো এর জায়গায় আমি আবার এক কাজ করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি m ইন্টু m ডিভাইডেড বাই 4 pi r square t, রো এর জায়গায় এটা বসিয়ে দিলাম, ইন্টু t বাই স্মল r, which implies v equals to again আমার কি বেরোলো, মাইনাস জি এম বাই আর। এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এই ডিস্টেন্সটা আমার ক্যাপিটাল আরও, আবার এই ডিস্টেন্সটা আমার স্মল আরও, দুটো সেম, দুটো ডিস্টেন্স ক্যাপিটাল আর আর স্মল আর কিন্তু সেম হচ্ছে।
at r equals to capital R. So what will be the V? Potential আমার কি হয়ে যাবে? On the surface minus gm by capital R. This is the potential on the surface. আমার খোলকের গায়েতে বিভবটা হবে মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, তো এইখানটায় তোমরা কি করবে, আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দেবে, কারণ খেয়াল করে দেখো ছবিতে এখানে আর আর স্মল আর দুটো সেম, ঠিক কি না? তো এটা বেরোলো আমার পোটেনশিয়ালটা। নেক্সট কি আছে, ফিল্ড বার করতে হবে। ফিল্ড বা তীব্রতা, ইন্টেন্সিটি অফ স্যার গ্র্যাভিটেশনাল। একটু উপরে তুলুন তো স্যার। হুম, কতটা বলো? স্যার ঠিক আছে, এরকম এরকম। স্যার হয়ে গেছে। যখন গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করবে, ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, বা মহাকর্ষীয় তীব্রতা, সেক্ষেত্রে আমি কি করব, আমি ফর্মুলাটা এইভাবে লিখবো, খেয়াল রাখবে ফর্মুলাটা, খেয়াল রাখবে এই জায়গাটা যেন না ভুল হয়। এফ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ ডিভি ডিআর, এইটা লেখার পর তারপর লিখবে অ্যাট, আচ্ছা অ্যাটটা লিখতে হতো এরকম একটা দাগ দিয়ে, অ্যাট আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, মানে আগে ডেরিভেটিভ করব তারপর আর ইকুয়ালস টু আর বসাবো। তার মানে কি হবে দেখো, হুইচ ইজ ইমপ্লাইজ আর মাইনাস আর ক্যাপ ডিডিটি অফ ডিডিআর অফ মাইনাস জি এম বাই, এখানে কিন্তু আমি স্মল আর আগে বসাবো, খেয়াল রাখবে এই জায়গাটা যেন ভুল না হয়, তাহলে পুরো কেচিয়ে যাবে, অ্যাট আর ইকুয়ালস টু আর। এটা করলে কি বেরোবে, এটা করলে খেয়াল করো আমার বেরোবে হচ্ছে মাইনাস আর ক্যাপ জি এম বাই আর স্কোয়ার, এটাই বেরোবে, অ্যাট আর ইকুয়ালস টু আর। এরপর তুমি তাহলে বসিয়ে দিতে পারছো হুইচ ইমপ্লাইজ দ্যাট ইজ দ্য ফিল্ড ইন্টেন্সিটি বা তীব্রতা, মহাকর্ষীয় তীব্রতা, এফ ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ, কি বেরোবে, জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার লাস্টে তুমি ক্যাপিটাল আর বসাবে, ঠিক আছে, খেয়াল রাখবে এটা। ঠিক আছে, এটা ছিল ইনসাইডের কেসটা। পরের পার্টটায় যাই, কারোর যদি মিস হয়ে যায় কিছু বলবে। পরের পার্টটা হচ্ছে ভিতরের বিন্দুতে বা ইনসাইড দ্য থিন স্ফেরিক্যাল সেল, এটা খুবই দরকারি। কেস 3, ইনসাইড দ্য সেল। কেস 3, ইনসাইড দ্য স্ফেরিক্যাল সেল। ভিতরের বিন্দুতে, কোনো বিন্দুতে, ঠিক আছে, ইনসাইড দ্য সেল, ভিতরের কোনো বিন্দুতে আমার কি হবে। এর ক্ষেত্রে আমাকে এবার দেখো আবার ছবিটা আঁকবো, সেন্টার, এইটা হচ্ছে আমার পয়েন্ট পি, এটা হচ্ছে আমার পয়েন্ট পি, এটা হচ্ছে পয়েন্ট ও। এবার মজাটা দেখো, এইটা হচ্ছে আমার স্মল আর, আর এইটা হচ্ছে আমার ক্যাপিটাল আর, এক্ষেত্রে স্মল আর এর থেকে ক্যাপিটাল আরটা বড়।
তাহলে এবার আমাকে সেই একই কাজ করতে হবে, আমি কি ধরে নিতে হবে এই পুরো সেলটা অনেকগুলো রিং দিয়ে তৈরি, ফার্স্ট রিংটা আমার এই কোণাতে আছে, সেকেন্ড লাস্ট রিংটা আমার এই কোণাতে আছে। এবার আমাকে দেখে বলো এই যে রিংটা থেকে আমার পি পয়েন্টের ডিস্টেন্সটা কত, এই রিংটা থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা কত? স্যার r minus small r. হ্যাঁ, আর মাইনাস স্মল আর। আর এই রিং থেকে কত ডিস্টেন্স? বড় আর প্লাস আর। আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আমার ইন্টিগ্রেশন লিমিট পেয়ে গেলে তোমরা, আর মাইনাস স্মল আর থেকে আর প্লাস স্মল আর, বুঝতে পারলে তো? এইভাবে আমরা আইডিয়া করে নেব যে ইন্টিগ্রেশন লিমিট কি হচ্ছে। বাকি সব সেম। তাহলে আমার ভি কত হয়ে যাবে? ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আর মাইনাস আর, জাস্ট উল্টে গেল থেকে আর প্লাস আর মাইনাস, ভেতরটা সেম রয়েছে, 2π0t বাই, আচ্ছা এখানে একটা আর থাকবে ক্যাপিটাল আর, এখানে একটা স্মল আর থাকবে, আর ডিএক্স থাকবে, সব কিছু কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্টগুলো বাইরে নিয়ে যাব, হুইচ ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু মাইনাস 2π0t আর স্মল আর, এখানে আমার এক্স থাকছে, দ্যাট গিভস, নিচে হচ্ছে আর মাইনাস আর, উপরে হচ্ছে আর প্লাস আর, বসিয়ে দিই, which implies v equals to minus 2π0t, এখানে অবভিয়াসলি 2r থাকবে বাট স্মল 2r থাকবে, বাই আর প্লাস স্মল আর মাইনাস আর, মাইনাসে মাইনাসে প্লাস আর হয়ে যাবে, that is 2r, which implies v equals to minus 4π0t আর আর বাই স্মল আর, আর আরটা কেটে দিতে পারি, তাহলে 4π0t ক্যাপিটাল আর পড়ে থাকছে। তো এটাকে আমি এক কাজ করি, রো এর মানটা বসিয়ে দিই, ভি ইকুয়ালস টু 4π0t, মাইনাস থাকবে সামনে, জি রো, আচ্ছা রোটার মানটা বসিয়ে দিই এবার, আর আর কেটে গেছে, রো এর মানটা কত হবে? এম বাই 4πr², 4πr² টি, এখানেও একটা আর থাকছে আর এখানে একটা টি থাকছে, নিচের আরটা আর এই আরটা কেটে গেছে, তো নিচে আরটা রাখবো না। তাহলে দেখো কি হচ্ছে, একটা আর কেটে যাচ্ছে, জি থাকছে, এম থাকছে, 4π কেটে যাচ্ছে, তার মানে আমার ফাইনাল ভিটা বেরোচ্ছে ভি ইকুয়ালস টু মাইনাস জি এম ক্যাপিটাল আর, মাইনাস জি এম ক্যাপিটাল আর, ভেরি ইম্পর্টেন্ট, same as that on the surface, same as that at the surface, খোলকের বিভবের গায়ের সমান, কি বললাম উল্টো হয়ে গেল, খোলকের গায়ের বিভবের সমান, বিভবের সমান, এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন। একটা ইম্পর্টেন্ট কনক্লুশন কিন্তু, যে আমার একটা স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে, একটা সেলের ক্ষেত্রে থিন স্ফেরিক্যাল সেল, তার ভেতরের যে বিভবটা রয়েছে, তার এইখানটায় দেখো এখানে কনক্লুশন বলে মার্ক করা আছে, এটা দেখবে, দ্য পোটেনশিয়াল কোথায় গেল, এটা কোনটা দেখছি, ও সরি এইটা না, কেস 2টা, কেস 3টা, সরি নট কেস 2 অলসো, কেস 3, এখানে আমি লিখিনি, যাই হোক, এইটা হচ্ছে আমার সারফেসে যেটা হবে সেটাই থাকবে, ঠিক আছে তো? আর এইটা ভি ইজ কনস্ট্যান্ট, এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম, ভি ইজ কনস্ট্যান্ট, দেখো এখানটায় আর এর ওপর নির্ভর করছে না, তাই জন্য ভিটা কি কনস্ট্যান্ট, এক্ষেত্রে ধ্রুবক, ভি এক্ষেত্রে ধ্রুবক, ধ্রুবক খেয়াল রাখবে কিন্তু, কারণ ভিটা এখানে স্মল আর এর ওপর নির্ভর করছে না,
আর আরটা কি, আরটা তো ধ্রুবক, ক্যাপিটাল আরটা তো ফিক্সড, তাই জন্য সারফেসে আর ভেতরে, সারফেসের ভেতরে গেলে আমার ভিটা কিন্তু কনস্ট্যান্ট হবে। মানে তুমি এই পয়েন্টে পোটেনশিয়াল বার করো, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করো, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করো, যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল বার করো না কেন একই বেরোবে, আর তার মানটা এই সারফেসে যে মানটা রয়েছে সারফেসের ভ্যালুর সমান হবে। এই জায়গাটা বুঝতে পারলে তো? তো ইট ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য সারফেস অ্যান্ড ভি ইজ কনস্ট্যান্ট, ভি এক্ষেত্রে ধ্রুবক। খেয়াল থাকবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি ভি ধ্রুবক হয় তাহলে আমার ইন্টেন্সিটি কি হবে? মহাকর্ষীয় তীব্রতা। তীব্রতা, intensity of gravitational field, of gravitational field। কি হবে এটা ফর্মুলা? স্মল এফ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ ডিভি ডিআর ইকুয়ালস টু 0 অ্যাজ ভি ইজ কনস্ট্যান্ট ইনসাইড। ইনসাইড দ্য সেল। যেহেতু কি খোলকের ভিতরে ভি ধ্রুবক। দেখো এইখানটায় এক্ষেত্রে কিন্তু ধ্রুবক হচ্ছে, কারণ আরটা কিন্তু আমার এখানে স্মল আর নেই, তাই জন্য যদি আমি স্মল আর দিয়ে ডেরিভেটিভ করতে পারি এটা আমার 0 হবে। খেয়াল থাকবে তো এই ব্যাপারটা, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ইনসাইড দ্য সেল ফিল্ড ইজ 0, খুবই ইম্পর্টেন্ট। ইনসাইড দ্য সেল ফিল্ড ইজ 0। ঠিক আছে, এটার গ্রাফ যদি আমি আঁকি, গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা তোমরা সোজাভাবেও আঁকতে পারো, উল্টো করেও আঁকতে পারো, আমি সোজাভাবেই দেখাচ্ছি। এইখানে তোমরা আর নিলে ধরো, আর এখানটায় তোমরা ভি নিলে, অ্যাকচুয়ালি মাইনাস ভি আছে। উল্টো করে আমি গ্রাফটা দেখাচ্ছি, তাহলে আমার গ্রাফটা এরকম আসবে, স্ট্রেট লাইন আপ টিল আর, যেটা হচ্ছে 0 থেকে আর অব্দি স্ট্রেট লাইন, তারপর বেশি একটু কম ভ্যারিয়েশনটা হবে, তারপর এই ভি প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে তো? এটা হচ্ছে গ্রাফটা ভি এর গ্রাফ, এটা হচ্ছে আমার ভি এর গ্রাফ। আর ফিল্ডের গ্রাফটা কিরকম হবে দেখে রাখো। এখানে তুমি আর নিলাম, এখানটায় আমি এফ নিচ্ছি, মাইনাস এফ, যেটা হচ্ছে তীব্রতাটা। গ্রাফগুলো আঁকতে দেয় কিন্তু, এই পয়েন্টটা 0। খেয়াল করো আর অবধি আমার কিন্তু ফিল্ড নেই, ফিল্ডের ভ্যালু 0, তাহলে আর অবধি আমার এরকম থাকবে, তারপর এইভাবে ফল করবে। এটার থেকে বেশি ব্যাকা হবে, কারণ এফ যেটা আছে সেটা ইজ প্রপোর্শনাল টু 1/r²। এটা আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, তাই জন্য ব্যাকাটা বেশি হবে। ঠিক আছে তো? আরে ইয়ার, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফটা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই গ্রাফগুলো এখানেও করা আছে, দেখতে পারো। এই দেখো গ্রাফটা করা রয়েছে, গ্রাফিক্যালি কিরকম হবে, ইন্টেন্সিটি ভার্সেস আর
ভি ভার্সেস আর। বাংলায় পিডিএফটা আমি উল্টো করে করেছি, কিন্তু একই ব্যাপার, উল্টো করেও করতে পারো, মানে ভিটাকে আমি নিচের দিকে নেগেটিভ ধরেছি, আর এই ফিল্ডটাকে আমি নিচের দিকে, আমি জাস্ট উল্টো করে দিয়েছি, গ্রাফটাকে মিরার ইমেজ করে দিয়েছি। এটাও করতে পারো, বইতে অনেক বইতে এরকম থাকে, আবার অনেক বইতে এরকমও থাকে, তো যা হোক করতে পারো। ঠিক আছে, তাহলে 5 নম্বর কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। এবার আসছি 6 নম্বর কোশ্চেনে। দুটো আইদার 5 আসতে পারে বা 6 আসতে পারে। 5 এলে কিন্তু প্রায় 10 নম্বরের প্রশ্ন ভগবানের কৃপায় এসে যেতে পারে, ফুল 10 নম্বর, যদি ভাগ্য ভালো থাকে, যদি 5টা দেয়। ঠিক আছে, এই 5 নম্বরের প্রশ্নটা। আর 10 নম্বরের প্রশ্নটাও মোটামুটি 6 নম্বরের জন্য থাকে, 6 নম্বরের মতো থাকে যদি এটা আসে। তো চলো 6 নম্বর প্রশ্নটা কি আছে, বলছে যে একই জিনিস যেটা আমরা আগে করলাম সেই একই কাজ করতে হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বার করতে হবে আউটসাইড অ্যাট দ্য সারফেস অ্যান্ড ইনসাইড এ সলিড স্ফিয়ার। মানে একটা নিরেট গোলকের জন্য, নিরেট গোলকের জন্য বাইরের গায়ে এবং ভিতরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় তীব্রতা ও বিভবের মান নির্ণয় করো। নিরেট গোলক হয়ে গেছে, সলিড স্ফিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো এটাও বার করা যাক। এখানেও এটা করা রয়েছে, ঠিক এটার পরের পার্টটাই রয়েছে, এই যে ডিটারমিনেশন অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড ডিউ টু আ সলিড স্ফিয়ার। ঠিক আছে, সব লেখালেখির জিনিসগুলো এখানটায় আছে, তোমাদেরকে আমি জাস্ট ম্যাথামেটিক্সটা দেখিয়ে দিচ্ছি, লেখালেখিটা তোমরা পরে এখান থেকে লিখে নিতে পারবে। এই যে নিরেট গোলক, জাস্ট ওটার পরের পয়েন্টটাই আছে। ঠিক আছে, তো আমি ম্যাথামেটিক্সটা তোমাদেরকে দেখিয়ে দিই। potential and field, potential and field due to a solid sphere. নিরেট গোলকের জন্য মহাকর্ষীয় বিভব ও তীব্রতা। বিভব ও তীব্রতা। চলো করা যাক। দেখো এক্ষেত্রে আমরা করব কি, সেই একই কাজ, আমরা ধরে নিচ্ছি যে একটা এরকম নিরেট গোলক রয়েছে, একটা নিরেট গোলক রয়েছে, মানে সলিড স্ফিয়ার রয়েছে, যেটার মাস হচ্ছে m আর রেডিয়াস হচ্ছে r, আর ডেনসিটি হচ্ছে রো, ঘনত্ব রো, ভর হচ্ছে m, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R, সেন্টার হচ্ছে এইটা। এটাকে আমরা কি ধরতে পারি, আমরা ধরতে পারি যে আমার এইটা অনেকগুলো সেল দিয়ে তৈরি, ঠিক কিনা, অনেকগুলো সেল দিয়ে তৈরি। এই যে এটা আঁকলাম, এটা কি, এটা হচ্ছে একটা সেল, থিন সেল। ফাঁপা গোলক। তো এখানটা আমরা ধরবো যে সলিড স্ফিয়ারটা অনেকগুলো এরকম থিন সেল এক হয়ে, অনেকগুলো এরকম থিন সেল ছোট থেকে বড় এরকম থেকে স্টার্ট হয়ে একটার পর একটা এরকম থিন সেল জড়ো হয়ে হয়ে আমার এইটা পুরো তৈরি হয়েছে। এরকম একটা থিন সেল বা ফাঁপা গোলক, যার ভর যেটা আছে, ভরটাকে আমি ধরবো, ভর বা মাস আমি ধরবো ইকুয়ালস টু ডেল্টা এল। ঠিক আছে, এই যে থিন সেলটা আমি এঁকেছি, এইটার ভর বা মাস ডেল্টা এল। তাহলে এবার আমাকে বলো তো, জাস্ট একটু আগেই তো আমরা বার করলাম, এই যে সেলটার জন্য এই বাইরের একটি পয়েন্টে পি পয়েন্টে আমার পোটেনশিয়াল কত হবে, পোটেনশিয়াল at P due to the thin cell of mass dm, dm ভরের
খোলকটির জন্য পি বিন্দুতে বিভব কত হবে? আচ্ছা, এখানটা আমরা কিন্তু এটা ফার্স্ট কেস করছি, কেস 1 এক্সটার্নাল পয়েন্ট, কেস 1 বা এক্সটার্নাল পয়েন্টটা আগে আমরা করছি। পয়েন্ট বা বাইরের বিন্দু। বলো, এই যে থিন স্ফেরিক্যাল সেলটা আঁকলাম যার ভর হচ্ছে ডেল্টা এম, এটার জন্য, আচ্ছা এখানে ডিএম করে ফেললাম, ডেল্টা এম হবে, সরি ডেল্টা এম, ডেল্টা এম, এখানেও ডেল্টা এম করে দিই। সেটার জন্য আমার পি বিন্দুতে বিভব কত হবে বলো? একটু আগেই তো বার করলাম। বাইরের পয়েন্টে কি হয়? স্যার মাইনাস জি ডেল্টা এম বাই আর। একদম একদম একদম, জি ডেল্টা এম বাই আর। তাহলে এটা আমার হয়ে যাবে ভি ডিভি করে দিচ্ছি, যেহেতু একটা খোলকের জন্য বার করছি, ইকুয়ালস টু জি, বা এক কাজ করি, বেস্ট হচ্ছে ডেল্টা ভি করে দিই, ডিভি না করে। ডেল্টা ভি ইকুয়ালস টু জি ডেল্টা এম, সরি একটা মাইনাস থাকবে, বাই আর। আরটা হচ্ছে অবভিয়াসলি আমার এই সেলটার রেডিয়াস হচ্ছে আর, এই সেলটার রেডিয়াস হচ্ছে স্মল আর। ও না, সরি, ভুল বললাম, এই সেলটার রেডিয়াস না, এই সেন্টার থেকে পি এর দূরত্বটা হচ্ছে আর, ভুল বললাম, এই সেন্টার থেকে পি এর দূরত্বটা হচ্ছে আমার স্মল আর। তো অবভিয়াসলি একই ব্যাপার, এইটাই ফর্মুলা হবে। তাহলে সম্পূর্ণ খোলকটির জন্য বিভব কত হবে ফর দ্য হোল সেল? দেন ফর দ্য হোল স্ফেয়ার, ফর দ্য হোল সলিড স্ফেয়ার, গোলকটির জন্য, নিরেট গোলকটির জন্য বিভব কত হবে? কত হবে? ভি ইকুয়ালস টু সামেশন ওভার ডেল্টা ভি, কারণ খেয়াল করে দেখো সবগুলো, সরি সামেশন ওভার ডেল্টা ভি, কারণ সবগুলো যোগ হয়েই আমার এটা তৈরি হচ্ছে, সামেশন ওভার ডেল্টা ভি দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন ওভার মাইনাস জি ডেল্টা এম বাই আর। এখানটায় জি আর আরটা প্রায় কনস্ট্যান্ট, তাহলে ওটা আমি বাইরে নিয়ে যেতে পারি, মাইনাস জি সামেশন ডেল্টা এম বাই আর। এবার এখানটায় আমাকে কি দেবে? ভি ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল এম বাই আর, যেখানটায় ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এমটা হচ্ছে, ক্যাপিটাল এম হচ্ছে সামেশন ওভার ডেল্টা এম, ক্যাপিটাল এম যেটা সেটা হচ্ছে সামেশন ওভার ডেল্টা এম, মাস অফ দ্য সলিড স্ফেয়ার, দ্য সলিড স্ফেয়ার, নিরেট গোলকটির ভর। কেন বলো তো, কেন ডেল্টা সামেশন ওভার ডেল্টা এমটা ক্যাপিটাল এম হয়ে গেল? এই ছবিটা দেখে আন্দাজ করে একটু বলো তো আমাকে। কারণ খেয়াল করো, যতগুলো রিং আছে সেই সবগুলো রিং মিলেই তো আমার টোটাল ভরটা তৈরি হয়েছে, টোটাল সেলটা, টোটাল সলিড স্ফিয়ারটা তৈরি হয়েছে, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে আমার যদি আমি প্রত্যেক রিং এর ভরগুলোকে আমি যোগ করি, তাহলে আমি অবভিয়াসলি
সম্পূর্ণ নিরেট গোলকটার বা সলিড স্ফিয়ারটার মাস পেয়ে যাব, সেটাই পেলাম। তো পোটেনশিয়াল এই জিনিসটাই বেরোচ্ছে মাইনাস জিএম বাই আর। তো আর তাহলে ফিল্ড কত হবে, ফিল্ড বা তীব্রতা, ফিল্ড ইন্টেন্সিটি বা তীব্রতা, সেটা কত হবে, ফর্মুলা হচ্ছে এফ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ ডিডিআর অফ ভি, বসিয়ে দাও, ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ ডিডিআর অফ মাইনাস জি এম বাই আর, দ্যাট ইজ অবভিয়াসলি এফ ইকুয়ালস টু যেটা আগের ক্ষেত্রে বেরিয়েছে সেম বেরোবে, মাইনাস আর ক্যাপ জি এম বাই আর স্কোয়ার। তাহলে বাইরের পয়েন্টে আমার সেল আর স্ফেয়ার, সলিড স্ফেয়ার দুজনের জন্য ফিল্ড আর পোটেনশিয়াল একই বেরোচ্ছে, সেম ফর সেল সেম ফর সলিড স্ফেয়ার। ঠিক আছে, তাহলে গায়ে এবার আমাকে কোথায় বার করতে হবে, পরের পয়েন্টটা গায়ে বা অন দ্য সারফেস অফ দ্য স্ফেয়ার কত হবে। আচ্ছা, অন দ্য সারফেস অফ দ্য স্ফেয়ার যদি বার করতে বলে তাহলে আমরা বেশি কিছু করব না, সিম্পলি এই ফর্মুলাটাই লাগিয়ে দেবো, সহজে হয়ে যাবে। অন দ্য সারফেস, এটা হচ্ছে আমার কেস, দাঁড়াও কেসটা লিখি, এটা হচ্ছে কেস 2। অন দ্য সারফেস অফ দ্য স্ফেয়ার, গোলকটির গায়ে। চলো এক্ষেত্রে কি করব, সিম্পল কিছুই করব না, কোনো ইন্টিগ্রেশন কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি নেবে ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর at r equals to capital R, which implies v equals to minus gm by capital R। এক ঝটকায় বসবে, কোনো ইন্টিগ্রেশন বা কিছু করার দরকার নেই, সিম্পলি হয়ে যাবে। আর পোটেনশিয়াল ফিল্ড কত হবে, ফিল্ড অ্যান্ড f equals to minus r cap dv dr at r equals to capital R। তার মানে আমি জাস্ট যেটা আগের ক্ষেত্রে করেছিলাম মাইনাস আর ক্যাপ কি বেরো করবো, জি এম বাই স্মল আর স্কোয়ার লিখবো আগে, অ্যাট আর ইকুয়ালস টু আর, হুইচ ইমপ্লাইজ ফিল্ড বা তীব্রতা যেটা সেটা আমার কি বেরোচ্ছে মাইনাস আর ক্যাপ জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে দেখো আউটসাইড দ্য সেল আর ইনসাইড দ্য সেল আমার কিন্তু সেম বেরোলো। আউটসাইড দ্য সেল আমি বলছি স্ফেয়ারের কেসটা, আগের কেসটা কি ছিল, আগের কেসটা ছিল একটা স্ফেরিক্যাল সেল ছিল, ফাঁপা গোলক ছিল, আর এইটা কি নিরেট গোলক সলিড স্ফেয়ার। দুজনের ক্ষেত্রেই বাইরের পয়েন্ট আর ভেতরের গায়ের পয়েন্ট অন দ্য সারফেস অ্যান্ড আউটসাইড দুটোর মান সেম বেরোচ্ছে দুটোর জন্য, খেয়াল করে দেখো। ঠিক আছে, চেঞ্জটা হয়ে যাবে ইনসাইড পয়েন্টটা চেঞ্জ হবে, আর সলিড স্ফেয়ারের ক্ষেত্রে ইনসাইডের কেসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই জন্য তোমাদের দেখো এই কোশ্চেন সেটের মধ্যে যেমন 3 নম্বর পয়েন্টটা রয়েছে যে ভিতরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় তীব্রতা ও বিভব নির্ণয় করো, ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ইনসাইড দ্য সলিড স্ফিয়ার, একই সাথে 7 নম্বরের প্রশ্নটা তোমরা একটু দেখো, সো দ্যাট দ্য ইনসাইড এ সলিড স্ফিয়ারটা আবার এসেছে, দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। দেখাও যে
একটি গোলকের ভিতরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় তীব্রতার মান গোলকের কেন্দ্রবিন্দু থেকে দূরত্বের সমানুপাতিক। বিন্দুটির দূরত্বের সমানুপাতিক। ঠিক আছে, তো দেখো দুটো প্রশ্ন এসেছে, কারণ এই প্রশ্নটা যেটা আছে সেটাই কেবলমাত্র 4 নম্বরের চলে আসে, বা তোমাকে যদি শুধু ভিতরের পয়েন্টে বার করতে বলে বা ইনসাইড দ্য সেল, এটাই শুধু 4 নম্বরের আসবে। ওপরের যে দুটো আছে মানে বাইরের পয়েন্ট আর গায়ের পয়েন্ট, 2 নম্বর খুব বেশি হলে আসবে। ওভারঅল এটা 6 নম্বরের প্রশ্ন। তো ইনসাইড দ্য সেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। inside the solid sphere is the most important case. তাহলে চলো করা যাক তাহলে সলিড স্ফিয়ারের ভেতরে। ঠিক আছে, কেস 3 কানেকশন আছে, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। কেস 3 গ্র্যাভিটেশনাল potential and field at a point inside the solid sphere. নিরেট গোলকের ভেতরের বিন্দুতে গোলকের ভিতরের বিন্দুতে ভিতরের একটি বিন্দুতে মহাকর্ষীয় তীব্রতা ও বিভব। ঠিক আছে, এটার লেখালেখির কেসটা আমি যাচ্ছি না, অনেকটা লেখার কেস আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে এই যে কেস 3টা আছে, অনেকটা লেখার ব্যাপার আছে। লেখাগুলো মোটামুটি যদি কেউ লেখো, আমার সাথে অঙ্কটা করো, মোটামুটি লেখার জন্য তোমাকে অনেকটাই পেজ ছাড়তে হবে, 2 পেজ ছাড়তে হবে, 2 পেজ মতো ছাড়তে হবে, বা 2 পেজ না, 1 পেজ ছেড়ে দাও, 1 পেজ ছেড়ে দাও, তাহলেই মোটামুটি হয়ে যাবে। সেম গোজ হেয়ার, মোটামুটি এতটা লেখার আছে না, এখানে লেখাটা বাংলায় লেখাটা কেন জানি না কম আছে। যাই হোক, এখানে কেসটা কি হচ্ছে সেটা তোমাদের আমি বলি। এই ভিতরের বিন্দুটাতে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে ধরবো, আচ্ছা আগে সেলটা এঁকে নিই, একটু বড় করে আঁকলাম। এইটা হচ্ছে আমার সলিড স্ফিয়ারটা, এটা হচ্ছে সলিড স্ফিয়ারের সেন্টার, আর এই আমি একটা স্ট্রেট লাইন টানলাম, এইখানে আমার পয়েন্ট পিটা আছে, এটা হচ্ছে পয়েন্ট পি, ভেতরের বিন্দু। তো এখানে আমি কি করব, যেমনি আমি পয়েন্ট পিটাকে আমি ধরলাম, আমি পয়েন্ট পিটাকে ধরে আমি আরেকটা সেল এঁকে দেবো, আরেকটা আমি সার্কেল এঁকে দেবো পয়েন্ট পিটাকে ধরে। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা সার্কেল আঁকলাম, একটু ছোট বড় হয়ে গেছে, কিন্তু এটা অবভিয়াসলি আশা করছি বুঝতেই পারছো। দাদা একটুখানি দেখি যদি ঠিক করা যায়। ঠিক আছে, তো হ্যাঁ এবার মোটামুটি হয়েছে। এবার দেখো এইখানটায় দুটো পার্টের চলে গেল, এটা হচ্ছে আমার কি একটা সলিড স্ফিয়ার অফ রেডিয়াস স্মল আর ব্যাসার্ধের
একটি নিরেট গোলক। খেয়াল করে দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর, স্মল আর। তাহলে এই যে সবুজ রঙের যেটা আছে সেটা হচ্ছে আমার আর ব্যাসার্ধের একটি নিরেট গোলক, ঠিক আছে। আর তাহলে বাকি পয়েন্টটা কি, বাকিটা কি, এই ব্লু কালারের যেটা আছে সেটা কি, খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার একটি কি বলবো, ফাঁপা গোলক, মোটা ফাঁপা গোলক। ফাঁপা গোলক যার বেধ কত, থিকনেস কত, আর মাইনাস স্মল আর, থিক স্ফেরিক্যাল সেল। of thickness আর মাইনাস স্মল আর। তাহলে এবার কি কিছু আইডিয়া হচ্ছে কি করতে হতে পারে আমাকে, আমাকে এই পি পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে দুটো জিনিসের জন্য, এই স্মল রেডিয়াস, স্মল আর রেডিয়াসের সলিড স্ফিয়ারের জন্য, যার ঠিক গায়ে রয়েছে আমার, যার ঠিক গায়ে আমার পি পয়েন্টটা রয়েছে, আর এই যে থিক স্ফেরিক্যাল সেল আছে সেই স্ফেরিক্যাল সেলের ভেতরের পয়েন্টে রয়েছে পিটা, তার জন্য আমাকে বার করতে হবে। স্যার এটা তাহলে স্যার আগে যেটা আমরা কেস 2 করলাম ওটা প্লাস হচ্ছে ওই Obviously. ফাঁপা গোলকের ভেতরের যখন বিন্দু থাকে সেটা প্লাস একদম করতে হবে না? একদম একদম। আচ্ছা এখানটা আরেকটা জিনিস আমায় জানতে হবে, সেটা হচ্ছে এই যে সেলটা রয়েছে তার ডেনসিটি, মানে এই পুরো স্ফিয়ারটার রো হচ্ছে ডেনসিটি, ডেনসিটি বা ঘনত্ব, ঠিক আছে। তাহলে এবার দেখো কি করব, সবার আগে দুটো পার্ট, এটার জন্য আমি চলো দুটো পার্টে ভাগ করে নিয়েছি, এবার আমি বার করি potential at P due to solid sphere of radius r, রেডিয়াস আর, আর ব্যাসার্ধের নিরেট গোলকের জন্য, গোলকের জন্য পি বিন্দুতে বিভব কত হবে, এটাকে আমি নাম দিলাম V1, V1 ইকুয়ালস টু বাই ফর্মুলা মাইনাস জি, এখানে এম সাবস্ক্রিপ্ট আর লিখলাম বাই আর। এম আরটা কি, এম আরটা হচ্ছে এইটার ভর, এই যে সলিড স্ফিয়ার এইটার ভর হচ্ছে আমার ভর এম আর, অ্যান্ড মাস এম আর। যার ভর এম আর, ঠিক আছে। তাহলে এবার সেখান থেকে তোমরা আন্দাজ করে বলো তো এম আর এর মান কি হবে, নিরেট গোলক তো সেই হিসাবে আইডিয়া করবে। মাইনাস জি, এইটা হবে কি হবে না বলো, 4/3 পাই আর, স্যার আরেকটু ওপরে দেবেন হ্যাঁ একবার। হ্যাঁ আনছি, দাঁড়াও আনছি, একটু লিখে নি এটা, বাই আর। কোনটা বলো, ঠিক আছে। আরেকটু স্যার ওপরে। ও আচ্ছা, ইয়েটা মিস হয়ে গেছে নাকি, হ্যাঁ স্যার ওই লেখাটা পোটেনশিয়াল। মানে হেডিংটা কি, স্যার হয়ে গেছে এবার। আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা আমার হবে কি হবে না বলো,
4/3 পাই আর কিউব রো। এখান থেকে আমার v1টা বেরোচ্ছে, দেখো v1টা বেরোচ্ছে ইকুয়ালস টু -4/3 পাই আর স্কোয়ার রো জি। এটা বেরোলো আমার v1টা, ঠিক আছে, v1টা এটা বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে হবে v2টা। v2টা কিভাবে বার করব? পোটেনশিয়াল at P due to thick spherical cell। মোটা ফাঁপা গোলকটির জন্য P বিন্দুতে বিভব, P বিন্দুতে বিভব। কত হবে? কিভাবে বার করব এটাকে? এটা বার করার জন্য আমাকে ধরতে হবে এই যে আমার ছোট হয়ে ঠিক আছে, আর এই যে সেলটা রয়েছে, তো এইটাকে আমাকে অনেকগুলো, এই যে আমার থিক সেলটা আছে সেটা অনেকগুলো থিন সেল দিয়ে তৈরি। এটা হচ্ছে থিন স্ফেরিক্যাল সেল। thin spherical cell of thickness dx, of thickness dx, thin spherical cell of thickness ds, আর যা রেডিয়াস হচ্ছে x, আর যা রেডিয়াস হচ্ছে x, ঠিক আছে। এটা কি? এটি একটি পাতলা খোলক। পাতলা খোলক। স্যার হ্যাঁ বলো। বলছি গ্রিন কালারের যে গোলকটা আছে ওটা তো সলিড স্পিয়ার। ওটা তো সলিড, আমি ওটা বাদ রাখছি এখন। ওটা বাদ রেখে আমি বাকি যে অংশটা রয়েছে, গ্রিন কালারটা তুমি ধরো বাদ দিয়ে দিয়েছো, কারণ ওটার জন্য তো আমি বার করে নিয়েছি। গ্রিন কালারের জন্য তো আমার বার হয়ে গেছে। এবার তুমি ওটা বাদ দিয়ে তুমি বাকিটা কি আছে, বাকিটা কি আছে ধরো, এই একটা থিক স্ফেরিক্যাল সেল আছে, থিক স্ফেরিক্যাল সেল আছে, সেই থিক স্ফেরিক্যাল সেল যেটা আছে, আরেকবার লিখেই দিই, থিক স্ফেরিক্যাল সেল। না স্যার, বলছি যে দুজনেরই ডেন্সিটি কি রো? হ্যাঁ অবভিয়াসলি, পুরো গোলকটার ডেন্সিটি রো, পুরো গোলকটার ডেন্সিটি রো, তাহলে তো ভেতরটাও রো হবে বাইরেটাও রো হবে না? স্যার বাইরে তো ফাঁপা আছে ওই জন্য না না, জিজ্ঞেস ফাঁপা ফাঁপা মানে কি বলো তো, কেসটা বোঝো। তুমি যদি এই ভেতরের অংশটা বাদ দিয়ে দাও, এইটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে ফাঁপা হয়ে গেল না? বুঝতে পারছো? অ্যাকচুয়ালি তো হ্যাঁ পুরোটা স্যার। তো নিরেট গোলক, আমি ধরছি যে আমি ভেতরটা নেই, তখন তো বাকিটা ফাঁপা হয়ে গেল না? সেই হিসাবে বলছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অফ থিকনেস আর মাইনাস আর, আর এটা হচ্ছে পাতলা খোলক অফ থিকনেস এক্স, বেদ ডিএক্স। আমি ধরছি কি, এই যে আমার যে থিক স্ফেরিক্যাল সেলটা রয়েছে, এই মোটা গোলকটা রয়েছে, সেটা ওই অনেকগুলো ফাঁপা গোলক দিয়ে তৈরি। বুঝতে পারছো ব্যাপারটা কি? অনেকগুলো ফাঁপা গোলক দিয়ে আমার এই থিক স্ফেরিক্যাল সেলটা তৈরি। তাহলে এই হ্যাঁ একটা, স্যার, বুঝেছি। এবারে একটা ফাঁপা গোলকের জন্য পি বিন্দুতে আমার কত ইয়ে হবে, পোটেনশিয়াল কত হবে? এই একটা ফাঁপা গোলকের জন্য পি বিন্দুতে পোটেনশিয়াল, ফাঁপা গোলক, পাতলা গোলকটির জন্য, পাতলা পাতলা ফাঁপা গোলকটির জন্য পি বিন্দুতে বিভব।
potential at P due to the thin spherical cell, thin কিন্তু thin আর thick এ খেয়াল রাখবে, thin spherical cell, সেটা কি হবে, এটাকে আমি dv2 লিখবো, dv2 ইকুয়ালস টু মাইনাস জি, খেয়াল করে দেখো এই জিনিসটা হচ্ছে কিনা, এম প্রাইম বাই আর, এম প্রাইম বাই আর, এই যে এই ফাঁপা গোলক যেটাকে ধরা হয়েছে তার ভর হচ্ছে এম প্রাইম। আচ্ছা এখানে আর লিখছি না, এই ফাঁপা গোলকটার ভর হচ্ছে এম প্রাইম, আমি এখানে বরঞ্চ লিখেই দিই একটুখানি, এম প্রাইম আর এক্স, মানে রেডিয়াস হচ্ছে এক্স আর ভর হচ্ছে এম প্রাইম এই ফাঁপা গোলকটার, আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এবার এই ফাঁপা গোলকটির ভর কত হবে, এম প্রাইমটা কত হবে, ফাঁপা গোলকটির ভর কত হবে, বা মাস অফ দ্য থিন স্পেরিক্যাল সেল, এই লাল সেলটা, এটা রেডিয়াস খেয়াল রাখবে, রেডিয়াস এক্স, থিকনেস হচ্ছে ডিএক্স, রেডিয়াস এক্স, থিকনেস হচ্ছে ডিএক্স, মাস হচ্ছে এম প্রাইম, এম প্রাইমটা কত হবে ভেবে বলো কেউ একজন, মাস হচ্ছে এম প্রাইম, এম প্রাইমটা আমি বার করব। আচ্ছা এই সেলটার এই যে থিন স্পেরিক্যাল সেল, এই লাল অংশটা, এই থিন স্পেরিক্যাল সেল, এইটা স্যার এম মাইনাস এম আর, না 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 ওইভাবে না, ফোর পাই আর স্কোয়ার হিসাবের ফর্মুলা লাগিয়ে বলো। স্যার 4 পাই এক্স স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর 4 পাই এক্স স্কোয়ার কি পেলাম, সারফেসটা পেলাম, থিকনেস কত আছে, থিকনেস স্যার ডিএক্স, বেদ ডি কত হ্যাঁ ডিএক্স, ডিএক্স। তাহলে 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে আমার হবে কিনা বলো, 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স হবে। আচ্ছা একটা ভুল করেছি, এইটা আমার এক্স হয়ে যাবে, এইটা আমার এক্স হয়ে যাবে, আর হবে না, এখানটা এক্স হবে। কেন এক্স হবে বলো তো, তুমি খেয়াল করে দেখো থিন স্ফেরিক্যাল সেলের জন্য ভেতরের পয়েন্ট আর সারফেসের পয়েন্টে সেম পোটেনশিয়াল হয়, ঠিক কি না? স্যার ডেনসিটি ইনটু হবে না, হ্যাঁ সেটা মাল্টিপ্লাই হবে না? ডেনসিটি গুণ করবো, করিনি এখনো, ইন্টু রো। আর কেন আমি দেখো আমি কেন এক্স নিলাম এখানটায়, কারণ এই পয়েন্টের যা পোটেনশিয়াল হবে ভেতরের পয়েন্টের তাই পোটেনশিয়াল হবে, এটাই তো আমরা কনক্লুশন পেয়েছিলাম, খেয়াল করে দেখো পোটেনশিয়াল ইনসাইড এ থিন সেল, থিন স্ফেরিক্যাল সেল তো কনস্ট্যান্ট হয় না, পাতলা গোলকের ভেতরে বিভব তো আমার ধ্রুবক হয়, তার মানে আমার সারফেসে যা হবে সেটাই পি বিন্দুতে হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে এই কারণে এখানটা আমি এক্স নিয়েছি, কারণ আমি অ্যাকচুয়ালি বার করছি এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, আমি এই পয়েন্টে পোটেনশিয়ালটা বার করছি। এবার মজার ব্যাপার হচ্ছে এই পয়েন্টে পোটেনশিয়ালটা যা হবে, পি পয়েন্টটা যেহেতু এই পয়েন্টের ভিতরে আছে, পি পয়েন্টেও সেম পোটেনশিয়াল হবে এই স্ফেরিক্যাল সেলটার জন্য, এই যে থিন স্ফেরিক্যাল সেল পাতলা গোলকটার জন্য, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার ডিভির ফর্মুলা। তাহলে এবার একটুখানি আমায় ভেবে বলো সম্পূর্ণ থিক স্ফেরিক্যাল সেলটার জন্য, এই সম্পূর্ণ থিক স্ফেরিক্যাল সেলের জন্য আমার বিভব কত হবে, সম্পূর্ণ থিক স্ফেরিক্যাল সেলটার জন্য পি পয়েন্টে বিভব কত হবে, একটা ইন্টিগ্রেশন করতে হবে, কি থেকে কি ইন্টিগ্রেশন করবো বলো, potential at P due to the thick spherical কি ঠিক না, এটা কি ছিল, due to the thick spherical cell of thickness r minus r, r minus স্যার লিমিটটা কি এক্স টু আর মাইনাস আর হবে? ইয়েস, স্মল আর থেকে ক্যাপিটাল আর হবে, আর মাইনাস আর বেদের কি ছিল, মোটা ফাঁপা গোলকের জন্য, ফাঁপা গোলকের জন্য জন্য পি বিন্দুতে বিভব, পি বিন্দুতে বিভব কত হবে, ভি টু ইকুয়ালস টু ইন্টিগ্রেশন স্মল আর থেকে ক্যাপিটাল আর
dv2 দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন স্মল আর থেকে ক্যাপিটাল আর কি বেরিয়েছিল মাইনাস জি, এখানে খেয়াল করে দেখো এই একটা এক্স যদি কেটে যায় তাহলে আমার একটাই উপরে এক্স পড়ে থাকবে, তাহলে 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স রো জি, বা জি লিখে রেখেছি, রোটাও লিখে রাখি 0 4 পাই এক্স এক্স ডিএক্স 4 পাই এক্স ডিএক্স। এটা বেরোলো, সামনে মাইনাস আছে, যা যা কনস্ট্যান্ট আছে সবাইকে বাইরে নিয়ে যাও। কনস্ট্যান্ট কে কে আছে, 4 পাইটা কনস্ট্যান্ট, রোটা কনস্ট্যান্ট, জিটা কনস্ট্যান্ট, এদেরকে বাইরে নিয়ে গেলাম। ভেতরে কি পড়ে থাকলো, এক্স পড়ে থাকছে আর ডিএক্স পড়ে থাকছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এটার ইন্টিগ্রেশন করলে অবভিয়াসলি আমি পাবো এক্স স্কোয়ার বাই 2, 4 পাই রোজি এক্স স্কোয়ার বাই 2, ওপরে ক্যাপিটাল আর নিচে স্মল আর, বসিয়ে দাও। মাইনাস 4 পাই রোজি আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করব, রো এর মানটা বসিয়ে দেব, হুইচ ইমপ্লাইজ যে রো এর মানটা কত হবে, 4 পাই, রো এর মানটা হয়ে যাবে 4/3 পাই আর কিউব। ওহো সরি সরি, এম হবে উপরে, এটা তো নিচে থাকবে, সরি। রো এর মানটা বসাবো ক্যাপিটাল এম বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, তাই তো, এর সাথে জি থাকবে। আর এখানটায় আচ্ছা এক কাজ করি, আচ্ছা আপাতত রাখি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই যে নিচে 2টা আছে না সেটাকে আমি বরঞ্চ বাইরে নিয়ে আসি, 2 নিয়ে আসি। তাহলে দেখো আমার সব কিছু কেটে কুটে আমার কি পড়ে থাকছে, সব কেটে কুটে আমি এই জিনিসটা পাবো, হুইচ ইমপ্লাইজ এই ফর্মটা রাখবো আমি, ভি ইকুয়ালস টু মাইনাস, সবসময় চেষ্টা করবে বাইরে জিএম রাখার, জিএম বাই কি পড়ে থাকছে নিচে 2 আর কিউব রেখে দাও, 2 আর কিউব, বাকি সব কেটে গেছে, ভেতরে থাকছে 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওফো সরি, দ্যাট কি করছি, এখনো কমপ্লিট হয়নি, সরি এটা তো আমাদের তালিকা, এটা আমি এই অবধি রাখবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা এখনো হয়নি। এই জিনিসটা পেলাম, এটা ভি1টা পেলাম, এটা ভি2টা পেলাম, এটা ভি2টা পেলাম। এক কাজ করো, বেস্ট হচ্ছে তুমি ভি2টা এই অবধি রাখো, ভি2টা এই অবধি রাখো, ঠিক আছে। এবার তোমার টোটাল পোটেনশিয়াল অ্যাট পি কত হবে, এটা এটা করার দরকার নেই, টোটাল রোটা পরে বসাবে। তাহলে টোটাল পোটেনশিয়াল অ্যাট কি হবে, এটা কি পেলাম, ভি2 পেয়েছি, যেটা হচ্ছে আমার এই থিক স্ফেরিক্যাল সেলের জন্য, এই থিক স্ফেরিক্যাল সেলের জন্য পি পয়েন্টে বিভব। আর তার আগে আমি কি বার করেছিলাম, ভি1টা বার করেছিলাম, যেটা হচ্ছে এই ভেতরের যে সলিড স্ফিয়ারটার জন্য পি পয়েন্টে বিভব, দুটোকে যোগ করে দেব, তাই তো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে টোটাল পোটেনশিয়াল অ্যাট পি কত হবে, অ্যাট পি, পি বিন্দুতে মোট বিভব, বিভব সেটা হয়ে যাবে ভি ইকুয়ালস টু ভি1 প্লাস ভি2, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি1টা আমার কত বেরিয়েছিল, ভি1টা আমার বেরিয়েছিল হচ্ছে -4/3, সব রো এর ফর্মে লিখছি, -4/3 পাই পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার রোজি। ভি1টা বেরিয়েছিল, ভি2টা কত বেরোলো, ভি2টা বেরোলো 4 পাই, আচ্ছা একটা কাজ করি, এই 2 সাথে এই 4টা কেটে দিতে পারি, তাহলে আমার 2 পড়ে থাকবে, তাহলে -2 পাই রোজি, ভেতরে রয়েছে আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস
স্মল আর স্কোয়ার। এই দুটো ইকুয়েশন থেকে আমি 2 পাই রোজি কমন নিতে পারি, নিয়ে নিই। মাইনাস 2 পাই রোজি কমন নিলাম। যদি কমন নিই তাহলে আমার ভেতরে কি পড়ে থাকছে, 2/3 আর 2/3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্যালকুলেট করো, মাইনাস 2 পাই রোজি, নিচে একটা 3 নিয়ে নিই। স্যার মাইনাসটা কমন হলে প্লাস হয়ে যাবে না আর স্কোয়ারটা আগে? মাইনাস কমন নিয়েছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এইটা মাইনাস হবে। তাহলে 2r স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করে আমার কি বেরোচ্ছে দেখি, -2 প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার হ্যাঁ হবে স্যার। 3টা নিয়ে আসলাম। হ্যাঁ এই 3টা যদি আমি, আচ্ছা দাঁড়াও, সরি ভুল করলাম, হ্যাঁ অবভিয়াসলি এটা প্লাস 3r স্কোয়ার হবে মাইনাস 3 স্মল আর স্কোয়ার হবে, সরি 3টা আমি এখানে এলসিএম করছি তো। তাহলে আমার এখানটায় কি হয়ে যাচ্ছে, ক্যালকুলেট করে 3r ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, কারণ -3 প্লাস 2r স্কোয়ার দ্যাট ইজ আর স্কোয়ার, এটাই থাকলো। ঠিক আছে, এবার আমি রো এর মানটা বসিয়ে দিই, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস 2 পাই জিটা রাখলাম, নিচে 3টা রাখলাম, রো এর ভ্যালুটা কত হবে, m/4 পাই আর স্কোয়ার 5 পাই আর কিউব 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ক্যালকুলেট করো, এটা করলে আমার ফাইনাল ফর্ম যেটা লিখছিলাম ভিটা এটা বেরোবে, ফাইনাল ফর্ম মাইনাস gm/2r কিউব ইন্টু 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা হচ্ছে আমার নিরেট গোলকের জন্য বা সলিড স্ফিয়ারের জন্য পোটেনশিয়াল অ্যাট অ্যান ইন্টারনাল পয়েন্ট। ঠিক আছে, ফিল্ড কত হবে, ফিল্ড ইন্টেন্সিটি বা তীব্রতা, কত হবে, ফর্মুলা কি, F ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ ডিভিডিআর। একবার দেখে নাও কি ভি বেরিয়েছে, ভি বেরিয়েছে আমার -gm/2r কিউব 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। বসিয়ে দিই, মাইনাস আর ক্যাপ ডিডিআর অফ, এক কাজ করি পুরোটা বসিয়ে দিই আগে, জি মাইনাস আছে -gm/2r কিউব 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। আচ্ছা উপরে একটু দিন না, আমার হ্যাঁ, প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে গেছে। দাঁড়াও এক সেকেন্ড দিচ্ছি, দেখো কোন পার্টটা, কোথা থেকে, ওই তো স্যার আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, ওই জায়গাটা এই মাইনাস। জায়গাটা দেখে নাও। আরেকটু উপরে তুলুন হ্যাঁ স্যার, এখানে ভি2টাও তো মাইনাস ছিল, -2 হ্যাঁ পাইছি। মাইনাস নিয়েছি তো, এই দেখো এখানে মাইনাস নিয়েছি, এইটা মাইনাস, এটা ও তারপর হ্যাঁ মাইনাস স্যার, কমন নিলাম, কমন নেওয়ার ফলে আমার কি হয়ে গেল, এইটাও প্লাস থাকছে এটাও প্লাস থাকছে, কিন্তু ভেতরেরটা মাইনাস আছে বলে মাইনাস থাকছে। ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ স্যার। আচ্ছা এইটা যদি আমি ডেরিভেটিভ করি, আমি কি পাবো, কার ওপর কাজ করবে ডেরিভেটিভটা, মাত্র এই 2r এর ওপর, এইটার ওপর কাজ করবে, তাহলে 2r বেরিয়ে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে ডেরিভেটিভটা করলে আমি এই জিনিসটা পাচ্ছি কিনা দেখো, আর ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল gm/2r কিউব ইন্টু 2r স্কোয়ার, আর ক্যালকুলেট করলে এফটা আমার বেরোচ্ছে হচ্ছে হুইচ ইমপ্লাইজ আর স্কোয়ার, সরি আর হবে, সরি আর 2r, হুইচ ইমপ্লাইজ
very important, which implies f vector equals to minus gm by r cube into r cap. r cap কে কি লেখা যেতে পারে, which implies f equals to minus gm by r cube r vector. r vector লিখতে পারবো কি পারবো না বলো? Thus f is proportional to r inside the solid sphere. সলিড স্ফিয়ারের ভেতরে, নিরেট গোলকের ভেতরে এফ যেটা আছে, তীব্রতা যেটা আছে, ইন্টেন্সিটি যেটা আছে, সেটা আমার আর এর সাথে প্রপোর্শনাল হলো সবার। এটা এই দেখো আমার পরের প্রশ্নটাও হয়ে গেল, একটুখানি কোশ্চেন সেটে যাচ্ছি। এই দেখো 7 নম্বর প্রশ্নটাও আমার হয়ে গেল, যে সো দ্যাট ইনসাইড এ সলিড স্ফিয়ার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার কি? আর। দেখো সেটাই আমি প্রমাণ করলাম, f is proportional to r। ঠিক আছে, কারণ কিছু মিস হয়ে গেলে বলতে পারো। এটার গ্রাফ কিরাম হবে বলো তো? এর গ্রাফটা কিরাম হবে? স্ট্রেট লাইন না, ওইভাবে তো মানে বলবো না, প্যারাল লাইন আর কি। পুরোটা বলতে হবে। ধরো ভি এর জন্য যদি মানে তুমি প্যারাল graph- লাইন হচ্ছে আর এর সাথে প্যারালাল, তাই তো? হ্যাঁ, দেখো ভি এর জন্য তুমি যদি দেখো ভেতর পয়েন্টে ভিটা আমার এরকম হবে, এই গ্রাফটা একটু অন্যরকম হয় আর কি, এরকম এরকম হয়। এই পয়েন্টটা হচ্ছে ধরো আমার আরটা, এই পয়েন্ট থেকে আমার ভি প্রপোর্শনাল টু 1/r, এই পয়েন্ট থেকে তার আগে এরম ভাবে নামছে। এটা হচ্ছে ভি এর সাথে গ্রাফটা। আর এফ এর সাথে গ্রাফ যেটা হবে সেটা, যেটা খুব এই গ্রাফটা বেশি দরকারি, এফ এর সাথে গ্রাফটা কিরাম হয়। এফ এর সাথে গ্রাফটা এরকম হবে, এফ আর টিল আর, এটা আমার স্ট্রেট লাইন হবে। ইট উইল বি এ স্ট্রেট লাইন টিল আর। আহা বেঁকে যাচ্ছে, আচ্ছা বেস্ট আইডিয়া, এটাকে আমি টেনে দিই এই পর্যন্ত, এটাকে আর করে দিই, আর এটাকে নামিয়ে এরম কাটবো। এখানটায় এফ প্রপোর্শনাল টু 1/r², এখানটায় এফ প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, আর এইখানটায় এফ প্রপোর্শনাল টু আর, স্ট্রেট লাইন। পুরো গ্রাফটা এরকম হবে, ঠিক আছে তো? আচ্ছা এই জায়গাটা ডটেড করে দিই। ঠিক আছে, ঠিক আছে তো? এইটা হচ্ছে আমার এফ এর গ্রাফ আর ভি এর গ্রাফ। এই গ্রাফগুলো কিন্তু ইম্পর্টেন্ট, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা। এই গ্রাফটা আসে প্রশ্নে, যে কিরকম ভাবে গ্রাফটা ভ্যারাই করবে। আচ্ছা এরপর কি আছে? এসকেপ ভেলোসিটি। হোয়াট ডু ইউ মিন বাই এসকেপ ভেলোসিটি? মুক্তিবেগ কাকে বলে? পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের সমীকরণ নির্ণয় করো। অবটেন দ্য এক্সপ্রেশন ফর এসকেপ ভেলোসিটি। আর তারপর এখানটায় বলেছে যে সো দ্যাট দ্য ফর আ বডি টু এসকেপ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড দ্য মিনিমাম ভেলোসিটি মাস্ট বি, এইটা r√8/3 পাই রো জি। রো আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ, রো হচ্ছে ডেন্সিটি অফ আর্থ। দেখাও যে একটি বস্তুকে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে বস্তুটির ন্যূনতম বেগ হওয়া উচিত r√8/3 পাই রো জি। ঠিক আছে, এসকেপ ভেলোসিটির প্রশ্ন।
এসকেপ ভেলোসিটিটা কি জিনিস। আচ্ছা, আমরা ছোটবেলায় কার্টুনে আমরা দেখতাম যে যখন কোনো সুপারম্যান কোনো কাউকে বা কোনো একটা বলকে ওপরে ছুটতো সেটা বেরিয়ে চলে যেত। এটা আমরা অনেক ইয়েতেও দেখেছি, টম অ্যান্ড জেরিতেও দেখেছি যে কোনো একটা বলকে এত জোরসে হিট করলো যে সেটা পৃথিবীর বাইরেই চলে গেল। তো এটা থিওরিটিক্যালি পসিবল যে একটা পার্টিকুলার ভেলোসিটি আছে, একটা বেগ আছে, যেই বেগ দিয়ে কোনো বস্তুকে যদি ছাড়া হয় তাহলে সে পৃথিবীর বাইরে চলে যাবে আর ফিরবে না। কোনো বস্তুকে তুমি যদি পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছো, তুমি যদি কোনো বস্তুকে উপরে ফেলো, ওটা কি হবে, একটা পয়েন্ট অবধি গিয়ে তারপর নিচে ফিরবে, তাই তো। কিন্তু একটা পার্টিকুলার ভেলোসিটিতে তুমি যদি ওটাকে ফেলো তাহলে সেটা আর ফিরবে না, সে একদম ওপরে চলে যাবে। ওই ভেলোসিটিটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। ঠিক আছে, এই যে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি হচ্ছে দ্য মিনিমাম ভেলোসিটি উইথ হুইচ when a body may be projected such that it escapes the earth's gravitational pull permanently। ঠিক আছে, তো বাংলাটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে কোথায় গেল মুক্তিবেগ, হ্যাঁ মুক্তিবেগ। ন্যূনতম যে বেগ, ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটি অভিকর্ষজ বন্ধন অতিক্রম করতে পারে, অর্থাৎ বস্তুটি বলক্ষেত্রের বাইরে চলে যায়, পুনরায় ফেরে না, তাকে মুক্তিবেগ বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেফিনেশনটা তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। ডেফিনেশনটা 2 নম্বরের প্রশ্নে আসতে পারে, হোয়াট ইজ এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে ডেফিনেশনটা। এবার এক্সপ্রেশনটা বার করার জন্য 2 মার্কস দিতে পারে, এক্সপ্রেশনের জন্য 2 মার্কস থাকে। 2 মার্কস ফর ডেফিনেশন, 2 মার্কস ফর এক্সপ্রেশন, অবটেন ইন এক্সপ্রেশন, এটা 2 মার্কসের দেবে। আর এইটা যেটা দিয়েছে এটা যদি করো এটার জন্য 2 মার্কস। মানে ওভারঅল এই প্রশ্নটা 6 নম্বরের প্রশ্ন। তো ডেফিনেশন তো তোমরা বুঝেই গেছো। এক্সপ্রেশনটা আমরা চলো তোমাদেরকে নিয়ে এসে দেখাই। এক্সপ্রেশনটা কিভাবে আনবো, ধরো পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন বলটাকে তুমি ওপরে ছুড়ছো, এর ভেলোসিটি যেটা দিচ্ছ সেটা হচ্ছে তোমার এসকেপ ভেলোসিটির সমান। এটাকে আমি দিলাম ভিই। ঠিক আছে, দিস ইজ এসকেপ ভেলোসিটি। তাহলে এটার কাইনেটিক এনার্জি কত হবে, গতিশক্তি কত হবে? এই বলটার ভর হচ্ছে ধরো এম হচ্ছে ভর, তো কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভিই স্কোয়ার। হ্যাঁ, বা গতিশক্তি এটাকে আমি টি আই দেব, আই ফর ইনিশিয়াল, প্রাথমিক, হাফ এম ভি ই স্কোয়ার। খেয়াল রাখবে আই ফর ইনিশিয়াল বা প্রাথমিক। আচ্ছা, এটা কোথায় চলে যাবে যদি পৃথিবীতে আর ফিরে না আসে? তাহলে এটা কোথায় চলে যাবে? ইনফিনিটিতে চলে যাবে, তাই তো, বা অসীম দূরত্বে চলে যাবে যদি ফিরে না আসে। তাহলে এটা অসীম দূরত্বতে চলে যাবে যদি এটা ফিরে না আসে বলটা। যদি তো অসীম দূরত্বে গিয়ে তার কাইনেটিক এনার্জি কত হবে, ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে? ফাইনাল কাইনেটিক এনার্জি অ্যাট ইনফিনিটি, অন্তিম গতিশক্তি, স্যার 0 হবে। একদম। সেটা আমার হয়ে যাবে টিএফ ইকুয়ালস টু 0। কারণ ভিইটাও আমি এটা থিওরিটিক্যালি ধরা হচ্ছে যে যখন সে অন্তিম মানে একদম ইনফিনিটিতে চলে যাবে, সেখানে গিয়ে আমার ওটা বলটা স্টপ করে যাবে, মানে তার বেগটাও 0 হয়ে যাবে। তাহলে অবভিয়াসলি পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি 0। আচ্ছা, পৃথিবীতে যখন রয়েছে তার পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি অন দ্য সারফেস,
at surface of earth. পৃথিবীর কি বলবো পৃষ্ঠে তো mgh হ্যাঁ mg না এখানে সেটা ধরছি না মানে ছোড়ার ঠিক আগের হ্যাঁ হ্যাঁ মুহূর্তে হ্যাঁ হ্যাঁ এটা গ্র্যাভিটেশনাল ওই Zero. মাইনাস জি না 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 পোটেনশিয়াল এনার্জি দাঁড়াও পৃষ্ঠে এটা হচ্ছে কি স্থিতিশক্তি পৃথিবীর পৃষ্ঠে স্থিতিশক্তি যেটা হবে এটাকে আমি নাম দেব ইউআই সেটা হবে এই জিনিসটা মাইনাস জিএম বাই আর হবে কি হবে না আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস ভেবে দেখো না কত আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এই মোমেন্টে আমার পৃথিবীর আমাকে মানে যদি তুমি পৃথিবীর সেন্টার অবধি একটা গর্ত খুঁড়ে দাও তাহলে আমার কত পরিমাণ মানে পোটেনশিয়াল এনার্জি থাকবে তার সাপেক্ষে এটাই থাকবে কিনা পৃথিবীর পৃষ্ঠে আমার বা সারফেস অফ দ্য আর্থে আমার পোটেনশিয়াল এনার্জি এটা জিএমএম বাই আর পোটেনশিয়াল এনার্জি হ্যাঁ স্যার হবে। আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ইউএফ ইকুয়ালস টু 0 হবে কারণ অসীম দূরত্ব দিকে আর তার কোনো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে না তো পৃথিবীর কোনো ফোর্স কাজ করছে না তার উপর তাহলে এটা শূন্য হয়ে যাবে তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন কেই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু আমার স্থিতিশক্তির পরিবর্তন এটা লিখলাম না তাহলে এখানে আমি এটাকে লিখবো মাইনাস ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা ইউ কেন মাইনাস নিলাম নেগেটিভ অ্যাজ কেই ডিক্রিজেস গতিশক্তি হ্রাস পাচ্ছে যত দূরে যাবে গতিশক্তি কি হবে হ্রাস পাবে নেগেটিভ কারণ গতিশক্তি হ্রাস পাবে যত দূরে যাবে তত আমার নেগেটিভ এটা কমতে থাকবে ঠিক কি না তাহলে এটাকে আমি লিখবো কি which implies মাইনাস টি এফ মাইনাস টি আই ইকুয়ালস টু ইউএফ মাইনাস ইউআই এবার তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও দেখো কি বেরোচ্ছে এবার এক ঝটকায় বেরিয়ে যাবে মাইনাস এই অবধি তোমার মনে রাখতে হবে তারপর আরামসে হবে টিএফটা কত 0 টিআইটা কত মাইনাস অফ হাফ এম ভি স্কোয়ার ইউএফটা কত 0 মাইনাস জিএম এম বাই ক্যাপিটাল আর এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু জিএম এম বাই আর which implies VE equals to root over GM 2GM by R এই জিনিসটা পাবো কি পাবো না এটা হচ্ছে আমার গতিশক্তির ফর্মুলা সরি মুক্তিবেগের ফর্মুলা স্যার বলো তো বলছি শক্তি তো কোনোদিনও শেষ হয় না এটা তো সত্যি তাহলে ওই যদি ওই যে জিনিসটাকে ছোড়া হচ্ছে ওটা তো গিয়ে ওর কাইনেটিক এনার্জিও 0 হয়ে যাচ্ছে পোটেনশিয়াল না মানে এনার্জিও কনভার্ট 0 হচ্ছে না না এটা কনসেপ্ট ইনফিনিটিতে গিয়ে বলটা আমরা ধরে নিচ্ছি যে দাঁড়িয়ে যাবে মানে ইনফিনিটি তো নেই না হিসাব মতো দেখতে গেলে কখনো কি বলটা দাঁড়াবে সেই হিসাবে ধরে দেখো কিন্তু আমরা ম্যাথামেটিক্যালি ধরছি যে ইনফাইনাইটে গিয়ে তো বলটা কোথাও না কোথাও তো স্টপ হতে হবে সেটা আমরা ধরছি ইনফাইনাইট সেই জন্য আমরা এটাকে এরকম 0 ধরেছি বুঝতে পারলে ম্যাথামেটিক্যালি কিন্তু ইনফিনিটি তো আসবে না কখনো তার মানে যেতেই থাকবে
বোঝা গেল তো ব্যাপারটা? ইনফিনিটি তো আসবে না, কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা ধরেছি যে ইনফিনিটিতে গিয়ে কোথায় স্টপ হবে একমাত্র, মানে ধরো যদি তোমাকে ওই ওরম ব্যাপার আর কি, যে লোকটা ধার নিয়েছে তো সে ধার ফেরত দেবে না, কবে তাহলে আসবো টাকা নিতে, তুমি 31শে ফেব্রুয়ারিতে এসো, তো 31শে ফেব্রুয়ারিতে কখনো আসবে না, সেরকম ব্যাপার আর কি, যে ইনফিনিটিতে আছে, ইনফিনিটিতে তো আসবেই না, সে তো যেতেই থাকবে তার বাড়ি। নিউটনের প্রথম সূত্র, যে একবার পৃথিবীর বাইরে চলে গেল সে চলেই যেতে থাকবে ওই একই স্পিড নিয়ে। বুঝতে পারলে তো কেসটা? কিন্তু আমরা ধরছি থিওরিটিক্যালি যে জিরো হবে কোথায় গিয়ে, ইনফিনিটিতে গিয়ে, তাই জন্য দুটো জিরো হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এবার এটার আরেকটা পার্ট আছে, সেটা বলে রাখছি, যে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ যেটাকে বলি, এটা কি মিস হয়ে গেছে এখানটা? না আছে, এখান পরে আগে আছে, যাই হোক এই পার্টটা বলে দিই। অভিকর্ষজ ত্বরণের কেসটা একটু দেখবে। অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা জানি কি, এফ ইকুয়ালস টু mg ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে gmm বাই আর স্কোয়ার, তাই তো? পৃথিবীর ওপর একটা বস্তুর ওপর কত ফোর্স কাজ করছে, m ইন্টু জি, or which is equals to gm by r স্কোয়ার। তাহলে এখান থেকে আমি দেখো এই ফর্মুলাটা পাচ্ছি, g ইকুয়ালস টু gm বাই আর স্কোয়ার, খুব এই ফর্মুলাটা মাথায় রাখবে, gm বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তো তুমি যদি এটা এখানটায় বসাও, বা এখান থেকে আরেকটা ফর্মুলাও আমরা পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ আরেকটা ফর্মুলাও পাচ্ছি, জি আর স্কোয়ার ইকুয়ালস টু জিএম, এটা আর একটা ফর্মুলা, এইটা আমরা অনেক জায়গায় ব্যবহার করব, এই ফর্মুলাটা আমরা এরপর অনেক জায়গায় ব্যবহার করব। জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে? এটা এই দুটো ফর্মুলা মাথায় রাখবে। তাহলে এইখানে জিএম এর জায়গায় তুমি যদি এটা বসিয়ে দাও, জি আর স্কোয়ার, তাহলে কি হবে? মুক্তিবেগের আরেকটা ফর্মুলা পাচ্ছি, ভিই যেটা, সেটা ইকুয়ালস টু রুট ওভার 2 GR² বাই আর। কি করলাম দেখো, এইখানে যে জিএমটা আছে, এই জিএম এর জায়গায় আমি এই যে স্মল জি আর স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি, তাহলে এই জিনিসটা হলো, হুইচ ইমপ্লাইজ, এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগে, ভিই ইকুয়ালস টু রুট ওভার 2GR। এই ফর্মুলাটাও মাথায় রাখতে হবে, বেশি কাজে লাগে। তাহলে এবার পৃথিবীর জন্য কত হবে? পৃথিবীর জন্য আমার ভি এর মান কত হবে, ভিই কত হবে? পুটিং জি এর মান কত পৃথিবীর জন্য? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কত? সরি 46400 কিলোমিটার, এটাকে মিটারে কিলোমিটার। কনভার্ট করে নেবে, দ্যাট ইজ 6400 ইন্টু 10⁻³ মিটার। বসিয়ে দিলে আমরা ভিই কত পাবো, ক্যালকুলেট করে তোমরা দেখতে পারো, এরকম আসবে কাছাকাছি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দিস ইজ ভেলোসিটি ফর এসকেপ ভেলোসিটি ফর আর্থ, মানে তুমি যদি এই ভেলোসিটি নিয়ে যদি কাউকে ফেলতে পারো, সে পৃথিবীর বাইরে চলে যেতে পারবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বা ঠিক আছে তো, কিলোমিটার রয়েছে খেয়াল রাখবে, মানে বিশাল বড় সংখ্যা কিন্তু। আর এটাকে এইভাবে লিখতে পারো 11,200 মিটার পার সেকেন্ড, যাতে বুঝতে পারো যে সংখ্যাটা অনেকটা বড়। 11,200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে মুক্তিবেগ। আর এর সাথে যে লাস্ট প্রশ্নটা ছিল, যেটা হচ্ছে এই অংশটা বার করা, এটা কি করে বার করবো বলো তো? কিছুই না, তুমি এম এর জায়গায় রো বসাচ্ছ, কিছুই না, এম এর জায়গায় রো বসাচ্ছ। ভি কত পেয়েছিলাম? ভিটা কত পেয়েছিলাম?
রুট ওভার √2gm/r। আর এম এর জায়গায় তুমি কি করো, এইটা বসাও, এম ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব রো, বসিয়ে দিয়ে দেখো, which implies VE equals to √8/3 পাই রো, এখানে নিচে একটা আছে, এখানে একটা আর স্কোয়ার থাকবে, পাই রো আর স্কোয়ার। এইটাই চেয়েছিল তো, একবার দেখে দিই কোশ্চেনটা। ও আরটা বাইরে নিয়ে গেছে, আরটা বাইরে নিয়ে গেছে, which implies equals to r √8/3 পাই, ও জিটা মিস হয়ে গেল, জি ছিল, পাই রো জি। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা থাকলে বলো। স্যার একটুখানি উপরে তুলুন। আনছি, কতটা বলো। স্যার ঠিক আছে, হয়ে গেছে স্যার। ঠিক আছে তো। আচ্ছা, আজকে বরং এইটা কি না থাকুক, নেক্সট দিনই করাবো। আর কতটা আছে দেখে নিই একবার। হ্যাঁ, সোমবার হয়ে যাবে, সোমবার এটা হয়ে যাবে কমপ্লিট। আজকে এই অবধি থাকুক তাহলে।